হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর একটি ভিডিও দিচ্ছি এই চ্যানেলে। আজকের যে ভিডিও টপিকস তা হচ্ছে সঞ্চয় করতে গিয়ে আমরা যেসব বাধার সম্মুখীন হই সে বিষয়ে কথা বলা, এবং যে বাধাগুলোর সম্মুখীন হই তার সমাধানটা কি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসক্রাইব করব এবং খুবই পিন পয়েন্ট কথা বলবো। এক্সট্রা কোনো কথা বলবো না, শুধুমাত্র হচ্ছে এই টপিক্সেই কথা হবে। তো সঞ্চয় আমরা সবাই করতে চাই, কিন্তু সঞ্চয় করতে গেলে আমরা মূলত হচ্ছে দুই ধরনের বাধার সম্মুখীন হই। কারণ হচ্ছে কিছু বাধা আছে আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না, আর কিছু বাধা আছে আপনি চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন আসলে। তো এই জন্য আমরা যে বাধাগুলো আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারছি না, কিন্তু আসলে এগুলো অ্যাভয়েড করা সম্ভব কিন্তু একটু কঠিন, সেই বাধাগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি প্রবলেম। ঠিক আছে, আর যেগুলো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি সেগুলো হচ্ছে সেকেন্ডারি প্রবলেম, সেকেন্ডারি বাধা আপনার সঞ্চয়ের করার পথে। তো প্রাইমারি যে প্রবলেমগুলো আছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি কেন সঞ্চয় করতে পারছেন না, তার এক নাম্বার কারণ হচ্ছে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি। আপনার যখন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে তখন আপনি চাইলেও কিন্তু কোনো কিছু সঞ্চয় করতে পারতেছেন না, উল্টা আপনাকে ধার করে চলতে হইতেছে। প্রতি মাসে আপনাকে কিছু না কিছু ধার আপনার থাকবেই। তো এই সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায়? এই সমস্যাটাকে সমাধান করতে হলে আপনাকে আসলে সমস্যাটা গভীরে যেতে হবে। কেন আপনার ব্যয়টা বেশি সেটা আপনাকে বের করতে হবে। আপনার পুরো মাসের ব্যয়ের মধ্যে এমন কোনো খাত কি আছে যেটা আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারেন? ভেবে দেখবেন, আপনি হিসাব করবেন প্রতি মাসে যে ব্যয়টা তা আপনি হিসেব করবেন। আসলে এই ব্যয়ের মধ্যে আপনার ছেলেমেয়ের খরচ হইতে পারে, আপনার বাজার খরচ, বাসা ভাড়া, পানির বিল, গ্যাস বিল, অথবা আপনার ট্রান্সপোর্টেশন, এগুলো অনেক কিছু হতে পারে। আপনার কর্মস্থলে গিয়ে এক্সট্রা নাস্তা, এগুলোর বিল কি আপনি কি দিচ্ছেন কি না, এগুলো থেকে কোনোটা থেকে কি কোনোটা কি বাদ দেওয়া সম্ভব কি না। তো এগুলো আপনাকে বের করতে হবে যে কোনোটা বাদ দিয়ে কি আপনার আয় এবং ব্যয় কাছাকাছি আনা সম্ভব কি না। এটা হচ্ছে একটা আপনার ব্যয়ের পরিমাণটা আপনার বের করা, ব্যয় আসলে কোন কোন খাতে হচ্ছে সেটা বের করা আপনাকে। যদি ব্যয় কোন খাতে হচ্ছে আপনি না জানেন তাহলে আপনি কিন্তু এই অল্প আয়ে কিন্তু আসলে আপনি সঞ্চয়ে যেতে পারবেন না, উল্টো আপনাকে ধার করে চলতে হবে। আস্তে আস্তে আপনার ঋণের বোঝা বাড়বে, একসময় আপনি অসহায় হয়ে যাবেন, ফাইন্যান্সিয়ালি একজন মানে আপনি ডেস্ট্রয় হয়ে যাবেন, একদমই ডেস্ট্রয় হয়ে যাবেন বলা যায়, মেন্টালি এবং হচ্ছে সামাজিকভাবেও আপনি অনেকটা দুর্ভোগ পোহাতে হতে পারে আপনাকে। তো এই সমস্যাটার আরেকটা সমাধান আছে, তা হচ্ছে আপনার আয়টা বৃদ্ধি করা। তো আয় বৃদ্ধি করা, আপনি দেখেন অনেকে বলতে পারেন যে যে আয় করতেছি তাই ওই চাকরিটা টিকে রাখাই সম্ভব হচ্ছে না, আরও এক্সট্রা আয় কীভাবে করব, যে চাকরিটা করছেন ওইটাই টিকে রাখা যাচ্ছে না। তো এখানে আমি বলবো যে দুনিয়াতে একটা জিনিসের কোনো সময় দাম কমে না, তা হচ্ছে স্কিল। আপনি যদি কোনো বিষয়ে স্কিলড হন আপনার দাম কমবে না, দিন দিন আপনার দাম বাড়বে, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার দাম বাড়বে। যদি আপনার দাম না বাড়ে বুঝতে হবে যে আপনি দাম বাড়ানোর জন্য চেষ্টাই করেননি। এখন আপনি ধরেন একটা কাজ করেন, ঠিক আছে, আপনি ধরেন একজন মোবাইল মেকানিক অথবা হচ্ছে একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, যে কোনো একটা স্কিল আপনার আছে, যে স্কিলটার জন্যই ওই কোম্পানি আপনাকে হায়ার করেছে। তো আপনাকে ওই স্কিলটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে একটা সময় গিয়ে কোম্পানি মনে করে যে আপনাকে ছাড়া ওই কাজটা হবেই না, অন্য কোনো লোক দিয়ে, নতুন কোনো লোক দিয়ে এই কাজ হবে না। তখন আপনি এক্সট্রা স্যালারি ডিমান্ড করতে পারেন কোম্পানির কাছে যে ঠিক আছে, আমাকে বেতনটা বাড়িয়ে দাও, আমি তোমাদের এখানে থাকবো, আমি অন্য কোথাও যাচ্ছি না। এই ধরনের একটা সিচুয়েশন ডেভেলপ করাতে হবে আপনাকে। তার জন্য আপনাকে স্কিলটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে আপনি ছাড়া এই কাজ ওইখানে আর কেউ না পারে। এটা কিছুটা কঠিন, কিন্তু আরেকটা সহজ কাজ আছে। আপনি যদি ওই স্কিলের পাশাপাশি অন্য কোনো একটা এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারেন, এক্সট্রা একটা জবের ব্যবস্থা করতে পারেন, অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারেন, মানে ওই জবের বাইরেও কোনো কিছু করতে পারেন, তাইলে হচ্ছে আপনার আয়টা কিন্তু বাড়বে। ঠিক আছে, আপনি দেখেন চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারে। এক্সট্রা একটা ইনকামের পথ বাইর করা এখনকার যুগে, ডিজিটাল যুগে আসলে
বেশি কঠিন না, আপনি চাইলেই পারবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এই প্রথম সমস্যাটা হচ্ছে অল্প আয় খরচ বেশি। এটা সমাধানে একটাই, আপনাকে হয় আয়ের পরিমাণ বাড়াতে হবে, না হলে ব্যয়ের পরিমাণ কমাতে হবে। সহজ কথা। তো ব্যয়ের বিষয়টা আমি বলে দিছি যে আপনাকে খুঁজে বের করতে হবে ইনএভিটেবল কিছু ব্যয় আছে, যেমন হচ্ছে যেগুলো আপনি বাদ দিতে পারবেন না। আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচ, এগুলো আপনি বাদ দিতে পারবেন না। বাসা ভাড়া বাদ দিতে পারবেন না। বাজার খরচও আপনি বাদ দিতে পারবেন না। হয়তো কিছুটা মিনিমাইজ করে আনতে পারেন, যে আপনি প্রতি মাসে সবসময় ভালো খাবার না খেয়ে মাঝে মাঝে একটু খাবারের কোয়ালিটিও একটু নিচের দিকে নামাতে পারেন, ওইটা করতে পারেন। কিন্তু আপনি আসলে বাদ দিতে পারবেন না কিছু কিছু খরচ, যেমন আপনি সিগারেট পান করেন অথবা এক্সট্রা চা খান, অনেক বেশি চা খান, চা খোর আপনি, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে, তো আমি যা বলছিলাম যে আপনি চাইলেও কিন্তু এই ব্যয়গুলো আসলে চাইলেও কমাতে পারছেন না। তো সেই সময়ে আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনাকে কিন্তু আয়ের পরিমাণটা বাড়াইতে হবে। তো আয়ের পরিমাণ বাড়ানোর প্রসেসটা আমি বলে দিলাম, যে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং এক্সট্রা ইনকামের জন্য খোঁজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি আয়ের পরিমাণটা বাড়াইতে পারবেন। তো এটা গেল হচ্ছে আপনার খরচটা বেশি, আয়ের পরিমাণ কম, এই সমস্যাটার সমাধান। 2 নম্বর আরেকটা সমস্যা হয় যে প্রতি মাসে ধরেন আপনার আয়ের পরিমাণ বেশি, ব্যয় কম, আপনি চাইলেই কিছু সঞ্চয় করতে পারতেছেন, কিন্তু প্রতি মাসে দেখবেন যে এক্সট্রা একটা খরচ আপনার মানে খরচের লিস্টে অ্যাড হচ্ছে। এক্সট্রা একটা খরচ হতে পারে হচ্ছে আপনার ছেলে মেয়ের পড়াশোনায় এক্সট্রা বই লাগতেছে, তাদের ওইটা কিনে দিচ্ছেন, অথবা মেহমান আসলো আপনার বাসায়, এক্সট্রা একটা খরচ হয়ে গেল, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কারণে, যেমন কোনো কারণে হঠাৎ করে আপনার এমন একটা খরচ চলে আসলো, অথবা কোথাও আত্মীয় স্বজনের দাওয়াত থাকে, বিষয়টা মানে হচ্ছে এটা একটা এক্সট্রা খরচ। ঠিক আছে, যেমন একজন নিকট আত্মীয় দাওয়াত দিল, সেখানে কিছু গিফট দেওয়া লাগতেছে আপনার, এটা একটা এক্সট্রা খরচ। সেখানে যাওয়ার খরচ, যেদিন যাচ্ছেন ওই দিনে কাজ আপনার হচ্ছে না, ওইখানে একটা আপনার ইনকাম হচ্ছে না কিন্তু খরচ বাড়তেছে। সোজা কথা হচ্ছে এখানেও ইনকাম কম হচ্ছে কিন্তু খরচের খাত তৈরি হয়েছে এক্সট্রা। তো এগুলোকে যদি ধরেন, আমি একটা জিনিস বলি, আমি সবসময় একটা কথা বলি যে ব্যালেন্সড লাইফ লিড করা খুবই ইম্পর্টেন্ট মানুষের জন্য। আপনার আয় যদি প্রচুর পরিমাণেও থাকে, যদি আপনি ব্যালেন্সড লাইফ লিড না করতে পারেন, তাহলে কিন্তু একসময় আপনি টাকা পয়সার অভাবে ভুগবেন। ঠিক আছে, আর যারা আমার ভিডিওটা দেখছেন, আমি মনে করি যে তারা সবাই বেশিরভাগই হচ্ছে মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাস। তারা এই জন্যই দেখছেন ভিডিওটা, যাতে আপনি কিছুটা সঞ্চয় করতে পারেন আপনার জীবনে এবং সেটা থেকে লাভবান হতে পারেন পরবর্তী জীবনে, অথবা হচ্ছে আপনার ফিউচারটা সিকিউর করতে পারেন। এটা হচ্ছে সবার মেইন টার্গেট। অথবা আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে চান, যার কারণে আপনি একটা সঞ্চয়ের ব্যবস্থা করতে চান কিন্তু করতে পারতেছেন না। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে এই যে এক্সট্রা খরচগুলো, ধরেন হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাওয়া, এক্সট্রা খরচ করা, মানে দেখেন একটা আত্মীয় বাড়িতে বেড়াইতে যাইতেই হবে, আপনার দাওয়াত দিছে, উনি যাইতেই হবে আপনার, কিন্তু যে এমন একটা গিফট দিলেন যে দেখাইতে হবে সবাইকে যে আমি অনেক বড় কিছু দিছি, এটা করতে গেলে আপনি না বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আপনাকে এমন একটা অ্যামাউন্টের মধ্যে জিনিসটা রাখতে হবে, আপনি না দিয়েও পারবেন না, আপনাকে এমন একটা অ্যামাউন্টের মধ্যে রাখতে হবে যেটা আপনার ইনকামের সাথে যায়। ঠিক আছে, আপনাকে লোক দেখানো কোনো কিছু করা যাবে না, তাহলে কিন্তু আপনার ওই সঞ্চয়ের উপর বিরাট একটা প্রভাব ফেলবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন না। লোক দেখানো কোনো কিছু করা যাবে না, প্রয়োজনটা মেটাতে হবে কিন্তু লোক দেখানো কোনো কিছু করা যাবে না। এটা করতে গেলে আপনি বিপদে পড়বেন, একদম শিওর থাকেন যে আপনি বিপদে পড়বেন। যে এই যে এক্সট্রা খাতগুলো আপনি অ্যানালাইসিস করবেন, এগুলোকে আসলে না দিলেই হচ্ছে না, না দিলে কি হয়, যদি না দিলে এই খরচগুলো, এই খাতগুলোতে খরচ না করলে যদি আপনার হয়, তাহলে এইগুলো চেষ্টা করবেন যে অ্যাভয়েড করার জন্য। ছেলে মেয়ের এক্সট্রা বই লাগবে, ওটাকে আসলেই লাগতেছে কি না। যেমন আমি স্টুডেন্ট ছিলাম এক সময়, আমি আমার বাবা থেকে টাকা পয়সা নিয়ে অনেক বই কিনেছি এবং আমি নিজে পার্সোনালি জানি সবগুলো বই আসলে কাজে লাগে না। ঠিক আছে, আপনি যখন ছেলে মেয়ের পড়াশোনার দিকে মনোযোগ রাখবেন, তাহলে দেখবেন যে তাদের সব কিছু আসলে লাগতেছে না, তারা অনেক কিছুই বুঝে না, ওই বয়সে আসলে অনেক কিছুই বোঝা যায় না, কিন্তু আপনি কিন্তু বুঝেন যে এই জিনিসটা তার এখন না হলেও চলে, কিন্তু পোলাপাইন কিন্তু কিনতেছে। ঠিক আছে, ওই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, আপনার ফ্যামিলি যাতে আপনাকেই জিনিসটা মেনটেন করতে হবে। আপনি কীভাবে মেনটেন করবেন তা আপনার বিষয়, কিন্তু চেষ্টা করবেন যে এই যে এক্সট্রা
খরচগুলো আসতেছে, যেগুলা না দিলেই না, যে পরিমাণ না দিলেই না, ওইটা আপনাকে তো দিতেই হবে। ওইটার বাইরে আপনি একটুও এক্সট্রা খরচ করবেন না, এটা আপনি খেয়াল রাখবেন। তো এটা গেল হচ্ছে 2 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমের সমাধানটা হচ্ছে এক্সট্রা খরচ যতটা পারা যায় অ্যাভয়েড করা। ঠিক আছে, 2 নাম্বার প্রবলেমের সমাধানটা হচ্ছে এটাই। এখন আসেন হচ্ছে 3 নাম্বার প্রবলেম। আমাদের একটা সমস্যা আছে, ধরেন আমার নিজেরও আছে, আমি নিজেও করি মাঝে মাঝে, এবং যা করা উচিত না আসলে। আমি নিজেও এই ট্র্যাপের মধ্যে অনেকবার পড়েছি, নিজেকে বলেছি যে মানে এই ট্র্যাপে পড়বো না, তবুও পড়ছি। ট্র্যাপটা হচ্ছে ইম্পালস বাইং। ইম্পালস বাইং, ধরেন বাজারে একটা নতুন ঘড়ি আসলো, অথবা একটা নতুন ফোন আসলো, অথবা নতুন কোনো একটা প্রোডাক্ট আসলো যেটা আমি দেখলাম অনলাইনে, দেখে আমার ভালো লাগলো, মনে হলো যে এটা আমার কাছে থাকা দরকার। ধরেন একটা আইফোনই আসলো, ঠিক আছে, নতুন আইফোন 16 প্রো ম্যাক্স, 16 অথবা যে কোনো একটা রিলিজ হলো, ওইটা আমার ইচ্ছে হলো যে এটা আমার কাছে থাকা দরকার। তখন আমার ইনকাম হচ্ছে 30,000 টাকা, 20,000 টাকা। আমি গিয়ে কি করলাম, একটা আইফোন কিনে ফেললাম, যেখান থেকে টাকা নিয়ে হাওলাত বরাদ করে কিনে ফেললাম। কেনার পরে কি হবে বলেন তো? কেনার পরে আপনি যার থেকে নিলেন, হয়তো আপনি দেখা যাবে যে আপনি লোন করে নিছেন, কোনো আত্মীয় থেকে ধার করে নিছেন, ঠিক আছে, অথবা আপনার সঞ্চয় কিছু ছিল ওইটা ভেঙে ফেলছেন। তো এই কাজটা করলে তখন কি হবে? আপনার যদি আপনি সঞ্চয় ভেঙে থাকেন, তাহলে তো আপনার মতো বোকা কেউই নেই। আর কারণ আপনি জেনে শুনে করছেন কাজটা। যদি যারা সঞ্চয় করে সাধারণত তারা এই বিষয়ে অবগত থাকে, কিন্তু এর বাইরে যারা আছেন, যারা ধার করে করছেন, অথবা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে খরচ করছেন, অথবা হচ্ছে কোথাও থেকে লোন করে দিছেন, তাহলে হচ্ছে তাদের সমস্যাটা কিন্তু সমাধান করা যাবে যদি আপনি ইম্পালস বাইংটা বন্ধ করেন। দেখেন, একটা আইফোন আপনার জীবনে কি আসলেই প্রয়োজন? আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন, আইফোন কেন কিনে? আমার তো মনে হয় আইফোন মানুষ কিনে হচ্ছে আপনার লোক দেখানো। আইফোনের মধ্যে কোনো এক্সট্রা এমন কোনো ফিচার নাই যেটা আপনার মানে একজন মিডল ক্লাস ফ্যামিলির লোকের জন্য আসলে জরুরি। এমন কোনো ফিচার না আসলে আইফোনে নাই, আসলে বিশ্বাস করেন নাই, ঠিক আছে। বরং অ্যান্ড্রয়েডের নর্মাল 10-15 হাজার টাকার ফোনে যা আছে আইফোনেও তা আছে। হ্যাঁ, কোয়ালিটি ম্যাটার করে, যেমন স্ক্রিন কোয়ালিটি, অনেক কিছুই ম্যাটার করে, অনেক কিছুই ডিফারেন্ট। কিন্তু ওইটা না হলে যে আপনার লাইফ চলবে না এমন কিছু না, ওইটা থেকে যে আপনি এক্সট্রা একটা স্যাটিসফ্যাকশন পাবেন এমনও কিছু না। বরং ওইটা ইউজ করতে গেলে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন, অনেক অ্যাপস কিনা লাগে, অনেক ঝামেলা হয়, ঠিক আছে। তেমনি একটা দামি ঘড়ি আপনি কিনে মানুষকে দেখাইলেন, হ্যাঁ একটা দামি ঘড়ি আমি কিনছি, একটা স্মার্ট ওয়াচ, ঠিক আছে, 25-30 হাজার টাকা দিয়ে কিনলেন, যেটা আপনার 1 মাসের স্যালারির সমান, কিনে ফেললে তারপরে এটা টাকা তো আপনাকে দিতে হচ্ছে, কোথাও না কোথাও থেকে দিতে হচ্ছে, হয় ধার করে, নাহলে লোন করে, অথবা ক্রেডিট কার্ড থেকে খরচ করে ইএমআই হিসেবে দিতে হচ্ছে কিন্তু আপনাকে। এবং দেওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু এই লুপটার মধ্যে একটা শেষ না হতে হতে আরেকটা জিনিস মার্কেটে রিলিজ হয়, তখন আবার ওইটার দিকে আমাদের মনোযোগ চলে যায়। এই যে একটা বাইংয়ের একটা ইম্পালস কাজ করে, এখানে আপনার ভিতর থেকে একটা আর্জ কাজ করে যে এই জিনিসটা আমার থাকা দরকার। তো এই যে ইম্পালস বাইংয়ের যে নেচারটা, এটা আপনাকে চেঞ্জ করতে হবে। এটা যদি চেঞ্জ না হয়, আপনি যতই ইনকাম করেন, আপনি কিন্তু একসময় দেখবেন যে আপনি শর্ট অফ মানি হয়ে যাচ্ছে, আপনি পারতেছেন না সেভিংস করতে, আপনি চাইলেও পারতেছেন না। তো এটা দেখে আসলে আপনাকে বের হয়ে আসতে হবে আসলে। তো তাহলে 3 নাম্বার পয়েন্টটা গেল হচ্ছে ইম্পালস বাইং। এটা কিন্তু আপনার প্রাইমারি একটা প্রবলেম, এটা সবার আছে, আপনার না শুধু, আপনার, আমার বাবা, আমার মা, সবারই আছে। বিশ্বাস করেন, এই প্রবলেম সবার আছে, ঠিক আছে। কারো হয়তো দেখা গেল যে যেমন আমার বাবা যেটা করেন, আমার বাবা কি করেন, আমার বাবা ফোন টোন কিনেন না, আমার বাবা কি করেন, যদি দেখা যায় যে একটু সুযোগ থাকে, একটা বাড়ির কাজ শুরু করে দিবেন উনি, অথবা এখানে একটা জমি আছে এটার কাজ শুরু করে দিবেন। কিন্তু ওনার কাছে ওই অ্যামাউন্টের টাকা নাই, তবু উনি এটা করবেন। করতে গিয়ে দেখা যায় যে উনি একটা লোনের মধ্যে পড়ে যান, অথবা হচ্ছে কারো থেকে ধার করে নিতে হচ্ছে, পরে উনি দিয়ে দেন অবশ্যই। কিন্তু এই যে একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায়,
ঠিক আছে, এটাও কিন্তু ইম্পালস বাইং। যেমন এটা কিন্তু আপনার প্ল্যানের মধ্যে নেয়, হঠাৎ করে আপনার মনে হয়েছে, আপনি এটার জন্য প্রিপেয়ার্ড না, আপনি এটার জন্য কোনো টাকা পয়সা জমান নাই, কিন্তু আপনি এটা করতে গেছেন, যে কারণে কিন্তু আপনি এই ট্র্যাপগুলোর মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি ফ্রি থাকতে পারতেছেন না, ফিনান্সিয়ালি ফ্রি থাকতে পারতেছেন না, আপনার কোনো সেভিংস হচ্ছে না। এবং সেভিংস যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি এই প্রবলেমগুলোতে পড়তেই থাকবেন, সামনে পড়তেই থাকবেন। আপনাকে এখান থেকে এই ট্র্যাপ থেকে কেউ উঠে আনতে পারবে না। তো এটা গেল হচ্ছে 3 নাম্বার, ইম্পালস বাইং। 4 নাম্বার যে প্রবলেমটা তা হচ্ছে লোন। সেটা হতে পারে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, অথবা আপনার যে গাড়ি বাড়ি এগুলো করতেছেন সেগুলো লোন। এই লোনগুলা আসলে ব্যাংকগুলা সবসময় হচ্ছে যারা মোটামুটি ইনকাম করে তাদের দিকে টার্গেট থাকে ব্যাংকগুলো সবসময় আপনাকে কিন্তু ব্যাংকে কিছু সেলস ডিপার্টমেন্ট থাকে, সেলস ডিপার্টমেন্টের লোক আপনাকে অলওয়েজ একটা পিন দিবে আপনাকে, ঠিক আছে, দিয়ে নেন এখান থেকে, আমাদের এখান থেকে লোন নিলে আপনার সুবিধা হবে, আপনার ভালো হবে, এই সেই এগুলো করে। তো যে কারণে হচ্ছে আপনি একসময় তাদের কথা এসে আপনি কিন্তু একটা লোন নিয়ে ফেলেন, এবং লোন নেওয়ার পর দেখবেন যে এই লোন আর শেষ হয় না। আপনার কাজ করে ফেলছেন, যে কাজটা করে, ধরেন আপনি বাড়ি বানাইছেন, ঠিক আছে, বাড়ি থেকেও যে পরিমাণ ইনকাম আসতেছে, কিন্তু এই লোন শেষ হচ্ছে না। কথা বুঝছেন? তারা এমনভাবেই জিনিসটা সেট আপ করা, কারণ হচ্ছে প্রতি আপনার যে ইনকাম আসতেছে, ইনফ্লেশন আছে, ইনফ্লেশন কারণে আপনাদের যে আজকের যে টাকার দাম সেটা কিন্তু আগামী বছর সেম থাকবে না, আরও কমে যায়, টাকার মান কমে যায়। তো যে কারণে হচ্ছে আপনি যে ইনকামটা করতেছে ওইটা কিন্তু আপনার লোনের সাথে যাচ্ছে না। যেমন লোনের যে পার্সেন্টেজগুলো থাকে, যে ইন্টারেস্টটা থাকে, সেটা সাধারণত 14-15% হয়ে থাকে, ঠিক আছে। এই ধরনের লোনগুলো, পার্সোনাল লোন, ক্রেডিট কার লোন, হোম লোন, এগুলো যেগুলো থাকে। আর ক্রেডিট কার্ডে তো বলার বাইরে, ক্রেডিট কার্ড তো 36-40%ও চলে যায় অনেক সময়। তো এই লোনগুলা আপনার সঞ্চয়ের পথে একটা বিশেষ বাধা। সব সময় চেষ্টা করবেন যে ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, কার লোন, হোম লোন যা আছে এগুলো অ্যাভয়েড করার জন্য। এইগুলো আপনার লাইফে প্রয়োজন নেই, বিশ্বাস করেন। এগুলোর মধ্যে দিয়ে আমি আসছি, পুরোটা জীবন এগুলোর মধ্যে দিয়ে আসছি, এখনও আসি। আমি এগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে এগুলো আমার উন্নতির পথে বাধা। উন্নতির পথে প্রধান বাধাগুলোর মধ্যে একটা হচ্ছে এই লোন আপনি করতে পারবেন না। আপনি যদি সঞ্চয় করতে চান, আপনার লোন থেকে দূরে থাকবেন। আপনি 20,000 টাকা ইনকাম করেন, আপনি সঞ্চয় করতে পারবেন। কিন্তু আপনি যদি লোন নেন, 50,000 টাকা ইনকাম করেন, লোন নেন, আপনি কোনো সময় সঞ্চয় করতে পারবেন না। বিশ্বাস করেন, আপনার চলে যাবে এই টাকা এটার পিছনে। আপনি আমাকে অনেক কিছু বুঝাইতে পারবেন, আমি এদিক দিয়ে সঞ্চয় করছি, ওই দিক দিয়ে লোনের টাকা দিচ্ছি, থাকবে না আপনার সঞ্চয়। বিশ্বাস করেন ভাই, থাকবে না। কারণ কেন থাকবে না, ওইটা আমি বলেছি, আপনার কিন্তু এক্সট্রা খরচ হয় প্রতি মাসে। এক্সট্রা যে খরচগুলো হয় সেগুলোই আপনি সঞ্চয় ভেঙে ফেলবেন না, লোন আরও বাড়াবেন আপনি। এটা ট্র্যাপ, এটাও একটা ট্র্যাপ, যে ট্র্যাপে আসলে একটা কমিউনিটি আমাদেরকে ফেলে দেয়, বা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরাই ফেলে দেয়। বলে যে লোন নিয়ে করে ফেলো, এই করে ফেলো, সেই করে ফেলো, করা দরকার, করে ফেলো। তাই ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিংটা সেটা আপনাকেই করতে হবে আপনার জন্য, এবং সেটা থেকে যদি সমস্যায় পড়ে থাকেন সেটা থেকে আপনাকেই বের হতে হবে, আপনাকেই সমস্যার সমাধান করতে হবে। আপনি কারো থেকে পরামর্শ নেবেন না। আমি যে এই কথাগুলো বলছি এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে। আপনি চাইলে এগুলো অ্যাভয়েড করে যেতে পারেন, কিন্তু আপনি অ্যাভয়েড করলেও আপনার জীবন তো আপনাকে অ্যাভয়েড করবে না এগুলো থেকে। এগুলো আপনার লাইফের সাথে জড়িত। আর যদি আমার পরামর্শগুলো ভালো না লাগে, অথবা হচ্ছে আমার পরামর্শে যদি আপনার কোনো সন্দেহ থাকে, অবশ্যই আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করাই নেবেন যে আসলে এই সমস্যাগুলো হয় কি না সেভিংসের পথে। তো এইগুলা পরামর্শ আপনি চাইলে অনেকের থেকে নিতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি সেখান থেকেও দেখতে পারবেন, তারও অনেক সুন্দর করে ডেসক্রাইব করেছে। কিন্তু আমি আমার পার্সপেক্টিভে আমি যে সমস্যাগুলো ফেস করেছি জীবনে, সেগুলোই আসলে আপনাদের সাথে ঘুরে ফিরে আলোচনা করছি। তো আমি মনে করি যে আপনাদেরও এই ধরনের সমস্যাগুলো হয়েছে জীবনে, যার কারণে হচ্ছে আপনি ভিডিওটা দেখছেন আসলে। তো 2 নাম্বার এখন হচ্ছে আমাদের সেকেন্ডারি যে প্রবলেমগুলো হয় তা নিয়ে আলোচনা করব। প্রাইমারি সমস্যাগুলো শেষ, প্রাইমারিগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তো 2 নাম্বার যে সেকেন্ডারি প্রবলেম, তার মধ্যে হচ্ছে 1 নাম্বার, যেটা হচ্ছে আগে এটা নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, বাজেটিং প্রবলেম। দেখেন,
আপনার জানা থাকা লাগবে আপনার প্রতি মাসে আপনার কত টাকা প্রয়োজন, ঠিক আছে? আপনার কত টাকা প্রয়োজন আপনার পার্সোনাল নিডগুলো পূরণ করার জন্য, আপনার ফ্যামিলিকে চালানোর জন্য, বাজার খরচ, এরপর কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, ঠিক আছে, ট্রান্সপোর্ট, এরপর হচ্ছে আপনার অফিসের খাবার দাবার, অথবা হচ্ছে আপনি কোথাও ঘুরতে যাওয়ার সেটার এক্সপেন্স। তো এগুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে, যে আপনি একটা বাজেট করা লাগবে। প্রতি মাসে আমার 30,000 টাকা খরচ হয়, প্রতি মাসে আমার 20,000 খরচ হয়, 15,000 খরচ হয়। এই বাজেটটা আপনার রেডি থাকা লাগবে এবং অলওয়েজ চেষ্টা করবেন এই বাজেটের বাইরে না যেতে। এবং বাজেটটা এমনভাবে করতে হবে আপনাকে, সেখান থেকে আপনার ইনকাম থেকে যাতে এই বাজেটটা কম হয়, ঠিক আছে? যেমন আপনার ইনকাম যদি 20,000, আপনার বাজেট করতে হবে 15,000, এটা আপনার মাথায় থাকতে হবে। আপনার 5,000-এ আপনি সেভিংসে নিতেই হবে আপনাকে, মানে ওইভাবে বাজেট করতে হবে। এই বাজেটিংটা আমরা অনেকেই করি না। হ্যাঁ, আমি যদি 50,000 টাকাও ইনকাম করে আপনি যদি বাজেটিং না করেন, আপনার কিন্তু মাস শেষে 1 পয়সাও থাকবে না আপনার কাছে। বিশ্বাস করেন, এরকম হয় না। আমি অনেক মানুষের সাথে কথা হয়তো আমার, তো আমি জানি যে মানুষের জীবনে এই সমস্যাগুলো হয়। আমার নিজের জীবনে হয়েছে, আমি দেখেছি, আমি জলজন্ত উদাহরণ। তো এজন্য আমি জানি যে এই সমস্যাগুলো হয়। কিন্তু যখনই আমি বুঝে গেছি যে মানে এই বাজেটিংটা প্রয়োজন, তখন থেকে আমাকে আর এই সমস্যায় পড়তে হয়নি। তো তাহলে আপনাকে জানতে হবে, বাজেটিংটা করতে জানতে হবে, যে প্রতি মাসে একটা বাজেট তৈরি করে ফেলা, তাহলে কিন্তু আপনি একটা সেভিংস করে ফেলতে পারবেন। এটা সেকেন্ডারি বলছি এজন্যই, এটা চাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, এই সমস্যাটা সমাধান করতে পারেন। সেকেন্ডারি 2 নাম্বার যে সমস্যাটা, তা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড তৈরি না করা। এখন আসেন হচ্ছে ইমার্জেন্সি ফান্ডটা কি। ধরেন আপনি প্রতি মাসে আপনার বাজেট হচ্ছে 20,000 টাকা, আপনি 20,000 টাকা খরচ করেন, ফ্যামিলি প্লাস আদার্স এক্সপেন্স সব মিলিয়ে আপনার 20,000 টাকা খরচ হয়। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আপনার বাবা মা অথবা আপনি অথবা আপনার পরিবারের অন্য কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, যার কারণে তাদেরকে হসপিটালে ভর্তি করা লাগলো, অথবা কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার, অথবা কারো অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হলো কারো, যার কারণে হঠাৎ করে আপনার অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে গেল। তখন এই টাকাটা আপনি কোথা থেকে দিবেন? আপনার সঞ্চয়ও নাই, আপনার প্রতি মাসে খরচ 30,000 টাকা, 20,000 টাকা, ওইটা আপনার কাছে আছে, কিন্তু এর এক্সট্রা তো আপনার কাছে নাই। কই থেকে দেবেন এই টাকাটা? দেওয়ার কোনো অপশন আছে আপনার কাছে? নাই। তার মানে আপনার কোনো ধরনের ইমার্জেন্সি ফান্ড নাই আপনার কাছে। আপনার যতদিন পর্যন্ত আপনি একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি যতই সঞ্চয় করেন কোনো লাভ নাই, আপনার সঞ্চয় টিকবে না। আপনাকে রেডি একটা ইমার্জেন্সি ফান্ড থাকা লাগবে, যা আপনি এই ধরনের বিপদগুলোর জন্য আপনি তৈরি রাখতে হবে। সেটা কত হতে পারে? সেটা হতে পারে আপনার স্যালারির 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যেটাই আপনি রাখেন, এরকম একটা অ্যামাউন্ট আপনার তৈরি রাখতে হবে, যেটা হচ্ছে আপনি যখনই দেখবেন যে মানে এই ধরনের প্রবলেমগুলোতে পড়বেন, আত্মীয় স্বজনের কাছে হাত পাতা লাগবে না, আপনি দ্রুত আপনি আপনার ফান্ডটা নিয়ে আপনি আপনার পরিবারের সেবা করতে পারেন। দেখেন, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদেরকে, আমাদের জীবনের মূল উদ্দেশ্য কী? আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল স্যাটিসফ্যাকশন। 2 নাম্বার হচ্ছে আমাদের এক একজনের লাইফে এক এক রকম, কারো লাইফে পার্সোনাল স্যাটিসফ্যাকশন, আর কারো লাইফে ফ্যামিলিকে হেল্প করা অথবা ফ্যামিলিকে মেনটেন করা। আমাদের বেশিরভাগ লোকেরই এই 2টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কেউ পার্সোনালি স্যাটিসফ্যাকশন চায়, আর কেউ চায় হচ্ছে ফ্যামিলি নিয়ে, অথবা অনেকে দুটোই চায়। তো এই 2টোই মেনটেন করতে হলে আপনাকে আসলে জানতে হবে আপনার কোন জায়গাতে ইনভেস্টমেন্ট প্রয়োজন। আপনি আপনার ফ্যামিলির পিছনে ইনভেস্ট করবেন, আপনার ফ্যামিলি বিপদে পড়েছে ওই সেখানে ইনভেস্ট করবেন, অথবা আপনি নিজে বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, অথবা হচ্ছে আপনার এমন কোনো হেলথ কন্ডিশন হলো, আপনাকে হসপিটালে ভর্তি থাকতে হলো, আপনার ইনকাম বন্ধ হয়ে গেল, তখন আপনি যাতে আপনার নিজেকে একটা ব্যাকআপ দিতে পারেন সেটা তৈরি রাখতে হবে। এই জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি রাখা আপনার সঞ্চয়ের পূর্বেই ইম্পর্টেন্ট। তো এটা গেলে হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, যা আপনাকে তৈরি রাখতেই হবে আপনি যদি একটা সঞ্চয়ের মধ্যে যেতে চান। তো 3 নাম্বার, সেকেন্ডারি 3 নাম্বার যে সমস্যাটা হচ্ছে আমাদের, আমরা তো জানি যে মানে আমি সঞ্চয় করতে জানি, ঠিক আছে, ধরেন যাই করেন 1,000, 2,000 যাই সঞ্চয় করেন আপনি, অথবা অনেক বেশি 10-20ও করতে পারেন আপনি সঞ্চয়,
কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো ধারণা নাই, ঠিক আছে? মানে আপনি যে দেখেন, আপনি যদি আপনার আলমারির মধ্যে সঞ্চয় করে টাকা রেখে দেন, এই টাকার মান কিন্তু বাড়বে না, এক সময় এই টাকার মান কমে যাবে। প্রতি বছর ইনফ্লেশন কারণে আপনার হচ্ছে টাকার মান কমে যায়। এবছর যে টাকাটার দাম 100 টাকা, আগামী বছর এটা 95 টাকা হয়ে যাবে। ইনফ্লেশনের কারণে টাকার মান কমে যায়। তো যে কারণে আপনি কিন্তু একটা ইনভেস্টমেন্টে যেতে হবে আপনার টাকার মানটা ধরে রাখার জন্য। তো অনেকেই আছে আমাদের মধ্যে যাদের টাকা আছে কিন্তু ইনভেস্টমেন্ট অপশনগুলো সম্পর্কে ধারণা নাই বা অভিজ্ঞতা নাই, অজ্ঞতা। তাদের জন্য হচ্ছে এই পয়েন্টটা। ধরেন আপনি 10,000 টাকা করে জমাচ্ছেন আপনার আলমারির ভিতরে, কিন্তু বছর শেষে আপনি এটা ইনভেস্ট করলেন না। ইনভেস্ট না করার কারণে পরে আপনার এটা মান কমে গেল। লাভ নাই আপনার এই সঞ্চয় করার মধ্যে। কোনোভাবে আপনার এই সঞ্চয় একটা মানে যুক্তিযুক্ত হবে না, ঠিক আছে? আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট অপশনের মধ্যে যেতে হোক, সেটা ডিপিএস, এফডি হইতে পারে, অথবা হচ্ছে মিউচুয়াল ফান্ড, অথবা স্টক, ঠিক আছে? যে কোনো কিছু। ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন, ল্যান্ডে অনেক টাকা লাগে, ল্যান্ড বাদ দেন, ছোটো ছোটো যে ইনভেস্টমেন্ট অপশনগুলো আছে সেগুলোর মধ্যে যান। আপনাকে ইনভেস্টমেন্টে যেতেই হবে। দিন শেষে সঞ্চয় যদি করেন আপনাকে ইনভেস্টমেন্টে যেতে হবে, তা না হলে আপনি আপনার সঞ্চয় হারাবেন, সঞ্চয়ের মান আস্তে আস্তে কমে যাবে। তো এত কষ্ট করে সঞ্চয় করলেন, সঞ্চয়ের মানকে আপনি কমাবেন? কখনোই উচিত না আপনার সঞ্চয়ের মান কমানো। তারপর যে 4 নাম্বার সেকেন্ডারির যে 4 নাম্বার অপশন প্রবলেমটা আছে তা হচ্ছে আমাদের এই যে সঞ্চয়ের যে একটা আর্জ, এটাই আমাদের মধ্যে তৈরি হয় না। ধরেন আপনি শুধু বর্তমান নিয়ে চিন্তা করছেন যে আজকে যা হবে, আজকে ইনকাম করবো, আজকে খরচ করবো, আজকে মজা করব, ঠিক আছে? আগামীকালকের চিন্তা নাই, ফিউচার নিয়ে আমার কোনো টেনশন নাই, বাপ আছে, মা আছে, এই আছে, সেই আছে, এইসব কথা বলে ফেলেন। এইগুলো একটা বোগাস কথা, ঠিক আছে? এইগুলো বলা যাবে না। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্রথম কথা হচ্ছে আপনাকে সঞ্চয়ের মানসিকতা রাখতে হবে। যদি সঞ্চয়ের মানসিকতা আপনি না রাখেন বা এই অভ্যাস আপনি যদি গড়ে না তোলেন, আপনাকে জীবনে কোনো না কোনো একটা সময় আপনাকে একটা দুর্ভোগের মধ্যে পড়তেই হবে। বিশ্বাস করেন, পড়তে হবে। লিখে রাখেন, আজকে না, কালকে না, পরশু দিন আপনাকে পড়তে হবে। শিওর থাকেন, যত টাকায় আপনি ইনকাম করে থাকেন আপনাকে সমস্যায় পড়তে হবে। এক সময় আপনার যে স্কিল আছে ওইটার দাম কমে যাবে ভাই, কিন্তু আপনার টাকা আপনার হাতে থাকলে আপনি স্কিল বাই করতে পারবেন, ঠিক আছে? কাউকে দিয়ে কাজটা করাইতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য আপনাকে সঞ্চয়ের অভ্যাসটা আসলে তৈরি করতে হবে। সঞ্চয়ের অভ্যাস যদি তৈরি না করেন, তাহলে আপনার যে এত বড় ভিডিওটা আপনি দেখলেন, তার এই ভিডিও থেকে আপনি আসলে কিছুই গেইন করতে পারবেন না। তাহলে সঞ্চয়ের অভ্যাস আমরা সকলেই তৈরি করব। সঞ্চয়ের অভ্যাস কীভাবে তৈরি করতে হবে তা নিয়ে আসলে সামনে আমরা আরও ভিডিও বানাবো, তো সেগুলোর দিকে দেখবেন। এবং সঞ্চয় করলেই হবে না, আপনাকে অবশ্যই সঞ্চয়ের পরে যে বাংলাদেশের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কেও কিছুটা ধারণা থাকা লাগবে। তাহলেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট অপশনগুলো সম্পর্কেও আপনি একটু ভালো ধারণা পাবেন। ইনভেস্টমেন্ট অলওয়েজই হচ্ছে আপনার রাজনীতি এবং হচ্ছে দেশের অবস্থার উপর অনেক কিছুই নির্ভর করে। ইনভেস্টমেন্টের যে অপশনগুলো ওইগুলো নির্ভর করে, তাই আপনাকে সেদিকেও একটু একটু খেয়াল রাখতে হবে যে কোথায় ইনভেস্ট করলে আপনার যে সঞ্চয়টা সেফ থাকবে সেটা সম্পর্কে আপনার নিজেকেই বের করতে হবে। আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, আপনি আপনার মতো করে গুছাবেন, XYZ তাদের মতো করে গুছাবে। এটাই নিয়ম, এটাই সমাজের নিয়ম। এক একজনের ধারণা এক এক রকম, এক একজন এক একভাবে নিজের ফাইন্যান্সটাকে গুছায়। কিন্তু দিন শেষে একটা কথা সবার জন্যই প্রযোজ্য, তা হচ্ছে আপনাকে সঞ্চয় করতে হবে এবং সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে হবে এবং এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। তা না হলে আপনি কোনো না কোনো দিন দুর্ভোগে পড়বেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। অনেক বড় ভিডিও হয়ে গেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে যা কিছুই বলা হলো সব কিছু আমার অভিজ্ঞতা থেকে বলা হলো। আপনারা যদি মনে করেন আপনারা আরও ভালো জানেন, কমেন্টে জানাবেন, অথবা মানুষের সাথে আপনার জ্ঞানটা শেয়ার করবেন। ভিডিও করে শেয়ার করেন, এটাতে আপনার কোনো লস হবে না, বরং
কারো মধ্যে যখন আপনি মানুষের মধ্যে জ্ঞানটা শেয়ার করবেন, আপনার জ্ঞানের একটা দাম হবে, ঠিক আছে? জ্ঞানটার একটা দাম হয়, ঠিক আছে? জ্ঞানটার ভ্যালু বাড়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।